আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক যে শ্রেণী শিক্ষা কার্যক্রম সেখানে তোমাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। করোনার এই সংকটের সময় আমরা চেষ্টা করছি তোমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাসগুলো নিয়ে কিছুটা হলেও তোমাদের পড়াশোনার মাঝে রাখতে। যাই হোক, আমি বাংলা দ্বিতীয় পত্রের আলোচনায় আমরা রয়েছি। বাংলা দ্বিতীয় পত্রে এর পূর্বে আমরা যে ক্লাসটা 9টি ক্লাস করেছিলাম, আমি সেই 9টি ক্লাসের মধ্যে তোমাদের যেটা ছিল যে ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে আমি আলোচনা করেছিলাম। এখন এই যে শব্দ শ্রেণী নিয়ে আলোচনা করেছি, আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে, আমি গত ক্লাসে বলেছিলাম বাক্য তত্ত্ব। ঠিক আছে, এখন আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, শব্দ এবং বাক্য নিয়ে। এখন এই বাক্য বলতে আমরা যা জানি যে কতগুলো শব্দ মিলে, সাধারণত যেটা বলি যে কতগুলো শব্দ মিলে যখন মনের ভাব প্রকাশ করবে সেটাই হয়ে যাবে কি বাক্য। এখন বাক্যের যে সংজ্ঞা আমরা লিখব সেই সংজ্ঞাটা তোমরা একটু দেখো। তবে অবশ্যই তোমাদের প্রতি নির্দেশ থাকবে, খাতা কলম নিয়ে এই যা বোর্ডে লেখা হবে সেটা তোমরা তুলে নিবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার সাথে আজ এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যা হোক, এবার প্রথমেই আসি আমরা বাক্য। আচ্ছা, বাক্য কাকে বলে? আমরা যে লিখব যে পদ বা শব্দ সমষ্টির দ্বারা বক্তার মনোভাব। আচ্ছা, এখানে দেখো, যে পদ বা শব্দ সমষ্টির দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। আচ্ছা, এখানে দেখো, বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। আচ্ছা, এখানে দেখো, যে পদ বা শব্দ সমষ্টির দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। আচ্ছা, এখন এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, কোনো বিষয়ে, অর্থাৎ এখানে লিখতে পারি কোনো বিষয়ে। যে কোনো বিষয়ে বক্তার মনোভাব যখন সম্পূর্ণভাবে প্রকাশ পাবে তখনই সেটা হয়ে যাবে তোমার বাক্য তত্ত্ব। আমি একটু দেখে আসি তোমরা আমার সাথে কে কে যুক্ত হয়েছো এই মুহূর্তে। আচ্ছা, নুসরাত নিশা যুক্ত হয়েছো, জেরিন যুক্ত হয়েছো, তারপর এলিনা, তারপর হচ্ছে মারিয়া। সকলকে ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছ। যাই হোক, তোমরা খাতা কলম নিয়ে এটা কিন্তু এই যে বাক্য তত্ত্বের যে আমি আলোচনাটুকু করছি সেটা তোমরা তুলে ফেলো। আচ্ছা, এখন দেখো, বাক্যর এই সংজ্ঞাটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি এবং বাক্য কাকে বলে আমরা সবাই জানি। এবং আমরা জানি যে শব্দগুলো যখন সমষ্টিগতভাবে একসাথে হয়ে বক্তার মনোভাব প্রকাশ করবে সেটাই হয়ে যাবে বাক্য। যেমন করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আচ্ছা, এখানে দেখো, করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এটা একটা বাক্য এবং এই বাক্যটার পরিপূর্ণভাবে মনের অর্থ
প্রকাশ পাচ্ছে এবং যেখানে কতগুলো শব্দের সমষ্টি রয়েছে। এখন এই যে বাক্য, এই বাক্য কিন্তু শুধুমাত্র শব্দ সমষ্টি বলে হবে না, এখানে আরও বাক্যের কিছু, অর্থাৎ একটি শব্দগুলো যখন বসবে এবং সেখানে কিছু গুণ বা যোগ্যতা থাকা প্রয়োজন সেটা সার্থক বাক্য হওয়ার জন্য। এখন এই সার্থক বাক্যের কয়টি গুণ, বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। একটি বাক্য সার্থক হবে কখন? যখন সে তার গুণগুলো পূরণ করবে, অর্থাৎ সে তার বৈশিষ্ট্যগুলো সমভাবে পালন করবে, তখনই সেটা কিন্তু সার্থক বাক্য হবে। এই সার্থক বাক্যের কয়েকটি গুণ বা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। এখন তাহলে আমরা সার্থক বাক্যের গুণ নিয়ে আলোচনা করব। সার্থক বাক্যের আচ্ছা, এখানে লিখি একটি সার্থক বাক্যের 3টি গুণ বা বৈশিষ্ট্য রয়েছে। কয়টি গুণ বৈশিষ্ট্য রয়েছে? 3টি। আচ্ছা, 3টি। এখানে প্রথমে দেখো 1 নাম্বার গুণ দিয়ে আমি যদি আলোচনা করি, প্রথমে আসবে আকাঙ্ক্ষা। আচ্ছা, আকাঙ্ক্ষা, এখানে আকাঙ্ক্ষা বানানটা তোমরা সবাই ভুল করো। আকাঙ্ক্ষা বানানে ক্ষীয় হয়। আকাঙ্ক্ষা বানানে আমরা সর্বদাই যখন তোমাদের খাতাগুলো যাচাই বাছাই করি তখন খেয়াল করি তোমরা এই আকাঙ্ক্ষা বানানে অনেকে খ লিখো, বানানটার ব্যাপারে কিন্তু সচেতন হবে। আকাঙ্ক্ষা বানান হবে ক্ষীয়। এরপরে হচ্ছে 2 নাম্বার গুণ হচ্ছে আসক্তি। আসক্তি, আকাঙ্ক্ষা, তারপর হচ্ছে আসক্তি। নাম্বার হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এখানে 3টা গুণের কথা বলা হলো। অর্থাৎ একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা আবশ্যক। এই 3টি গুণই যখন একটি বাক্য পরিপূর্ণভাবে পূরণ করবে তখনই সেই বাক্যটিকে আমরা সার্থক বলতে পারবো ব্যাকরণগতভাবে। এখন এই ব্যাকরণগতভাবে 3টি গুণ বা বৈশিষ্ট্য থাকবে একটি সার্থক বাক্যের। এখন এই যে 3টি গুণ বা বৈশিষ্ট্য নিয়ে আমি একটু আলোচনা করব। আমরা প্রথমেই আসি আকাঙ্ক্ষা। আচ্ছা, প্রথমেই আসছি হচ্ছে আকাঙ্ক্ষা, প্রথম যে গুণটি থাকা প্রয়োজন। এখন বাক্য, কতগুলো শব্দ ব্যবহার করে দিলেই কিন্তু বাক্য হয় না। বাক্যটা পরিপূর্ণভাবে, পরিষ্কারভাবে, মনের ভাব যেন পরিষ্কারভাবে বা পরিপূর্ণভাবে বোঝা ক্ষেত্রে অন্যতম একটি গুণ হচ্ছে আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা সেটি হচ্ছে তোমার বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদ। এখানে দেখো, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য একটি পদের পর, একটি পদ বা শব্দ যাই বলো, একটি পদের পর পরবর্তী পদ শোনার যে ইচ্ছা আচ্ছা, এখানে দেখো, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য একটি পদের পর পরবর্তী পদ শোনার যে ইচ্ছা তাকেই আকাঙ্ক্ষা বলে।
তার মানে এক পদ, অর্থাৎ একটি পদ শোনার পর তোমার আরেকটা পদ শোনার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকেই কি বলবো আমরা, আকাঙ্ক্ষা বলে। আচ্ছা, এখন দেখো এই যে যেমন আমি তোমাদের উদাহরণ দিয়েছিলাম, যে প্রথম উদাহরণটাই দিয়ে একটু আরেকটু বুঝিয়ে, যেমন বলেছিলাম যে করোনার কারণে, আমি এর আগে বাক্যের উদাহরণে বলে করোনার কারণে। এখন এই যে আমি যদি এইটুকু লিখি, আমার আকাঙ্ক্ষা কি নিবৃত্তি হচ্ছে না, অর্থাৎ আমার আরও কিছু শোনার আগ্রহ থেকে যাচ্ছে। দুটো পদ বা শব্দ যাই বলে আমি কিন্তু ব্যবহার করার পরেও কিন্তু আমার এই বাক্যটা আমার মনের পরিপূর্ণ ভাবটাকে প্রকাশ করতে পারছে না। এই যে পারছে না, এখানে সেটা আর সার্থক বাক্যে পরিণত পদ সেখানে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই যে একটা পদ বলার পরে আরেকটা পদ শোনার যে আগ্রহ, সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেই ইচ্ছাটাকে আমরা বলবো করোনার কারণে শিক্ষা বন্ধ রয়েছে। অর্থাৎ এখানে দেখো, এখন কিন্তু আমাদের যে মনের ভাব, যে ইচ্ছা, সেই ইচ্ছাগুলো, এই পদগুলো কিন্তু একটার পর আরেকটা পদ বসে সেই ইচ্ছাটা কিন্তু আমাদের পূরণ করছে। এই আকাঙ্ক্ষা তখনই কিন্তু ঘটছে, এই যে নিবৃত্তি ঘটছে, তখনই এটা যোগ্যতা সম্পন্ন বাক্যে পরিণত হচ্ছে। আচ্ছা, এখন যতক্ষণ আকাঙ্ক্ষা পূরণ না হবে ততক্ষণ কিন্তু বাক্য কখনোই সার্থক হবে না। আকাঙ্ক্ষা পূরণ করার পরই কিন্তু একটি বাক্য সার্থক রূপ লাভ করবে। আচ্ছা, এই জায়গায় আমরা আকাঙ্ক্ষা, যেমন আরেকটি উদাহরণ আমি দেই, যেটা হচ্ছে বাড়ি পৌঁছানোর পর। খুব সহজ তিনটা জিনিস, কিন্তু বাক্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বাড়ি পৌঁছানোর পর, দেখো এই জায়গাতেও কি হচ্ছে, আমি যদি এইটুকু বলছি, আমি কিন্তু আকাঙ্ক্ষাটা পরিপূর্ণ হচ্ছে না, নিবৃত্তি ঘটছে না। এই জন্যই এখানে যদি আমি আবার বলি, বাড়ি পৌঁছানোর পর আমি মাকে কথাটা বললাম, তাহলে কিন্তু আমার বাক্যটা পরিপূর্ণতা পাচ্ছে। বাড়ি পৌঁছানোর পর আমি মাকে কথাটা বললাম, অর্থাৎ আকাঙ্ক্ষা এখানে পূরণ হচ্ছে এবং এটাই হয়ে যাচ্ছে তখন সার্থক বাক্য। ঠিক আছে, এই গেল বাক্যের একটা গুণ নিয়ে আমরা আলোচনা করলাম, আকাঙ্ক্ষা। আবারও বলছি, আমি যখন তোমাদের খাতা যখন দেখি, অর্থাৎ মূল্যায়ন করা হয় যখন খাতা, তখন কিন্তু দেখা যায় যে তোমরা আকাঙ্ক্ষা বানানটা ভুল করছো। এই বানানের ব্যাপারে অবশ্যই সচেতন হবে। এটি একটি 5 মার্কসের প্রশ্ন। তোমাদের বাক্য কাকে বলে, বাক্যের 3টি গুণ নিয়ে আলোচনা করো, গুণ বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো একটি সার্থক বাক্যের, সেই প্রশ্নটা থাকে। এই জন্য বানান ভুল করবে না, বানান ভুল করলেই কিন্তু তোমার মার্কস কেটে যাবে। আচ্ছা, এরপরে আসক্তি, আরেকটি গুরুত্বপূর্ণ গুণ, বাক্যের আরেকটি গুরুত্বপূর্ণ গুণ আসক্তি। আচ্ছা, এখানে দেখো, প্রথমে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য, বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকেই আসক্তি বলে। পদবিন্যাসকেই আসক্তি বলে। আচ্ছা, এখানে দেখো, বাক্যের অর্থ সংগতি, অর্থাৎ অর্থের মধ্যে সংগতি রক্ষার জন্য শৃঙ্খলভাবে বসবে, শৃঙ্খলার সঙ্গে বসবে, যে ব্যাকরণিক শৃঙ্খল, সেই শৃঙ্খলার সঙ্গে
পদের যে বিন্যাস, পদের যেভাবে বসার কথা সেটা বসলেই সেটা হয়ে যাবে কি আসত্তি। এই গুণটাকেই বলা হয় আসত্তি। তয় তয় আসত্তি। এখন এই আসত্তি যেমন যদি আমরা বসাই, উদাহরণ দিয়ে আমি বলতে পারি। আচ্ছা, যেমন হচ্ছে যেমন যদি লিখি বোন নাবিলা ও নাফিসা, বোন নাবিলা ও নাফিসা 2। আচ্ছা, এখন দেখো এটা কি বাক্য হচ্ছে? এটা কি সুশৃঙ্খল, শৃঙ্খলভাবে কি পদগুলো বসেছে, শব্দগুলো বসেছে? তা কিন্তু না, এখানে বিশৃঙ্খলা রয়েছে। এই সুশৃঙ্খলভাবে ব্যাকরণিকভাবে বসানোই সেটা। যেমন এখানে যে নাফিসা নাবিলা ও নাফিসা 2 বোন, নাবিলা ও নাফিসা 2 বোন। এখানে দেখো, এখানে কিন্তু পদগুলো সুশৃঙ্খলভাবে বসেছে, অর্থাৎ বাক্যে আসক্তি যে গুণটা সেটা রক্ষিত হয়েছে। এটা হচ্ছে আসক্তিযুক্ত বাক্য, এটা হচ্ছে একটা আসক্তিযুক্ত বাক্য। ঠিক আছে, এইরকমই তোমার অর্থাৎ সুশৃঙ্খলভাবে পদগুলো বসে যখন পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করবে, এবং সেই যে সুশৃঙ্খলভাবে পদবিন্যাস, এই বিন্যাসটাই হচ্ছে তোমার আসক্তি। আচ্ছা, এরপরে দেখো আরেকটি উদাহরণ দেই। এই উদাহরণটা একটু তোমরা নিজেরা একটু করো, আমি একটু তোমাদের উদাহরণটা লিখে দিচ্ছি। যেমন হচ্ছে সন্ধ্যায় ফিরছে ফিরছে পাখি নীরে দল। আচ্ছা, এখানে দেখো সন্ধ্যায় ফিরছে পাখি নীরে দল। এই যে নীরে, এইখানে আমি কতগুলো শব্দ বা পদ কিন্তু বসেছে, কিন্তু এটা সার্থক বাক্য নয়, কেননা এখানে সুশৃঙ্খল পদবিন্যাস হয়নি, আসক্তি রক্ষিত হয়নি। ঠিক আছে, অর্থাৎ আসক্তিযুক্ত বাক্য নয় এটি। যুক্ত করার জন্য সুশৃঙ্খলভাবে পদগুলোকে বসাবো। তোমরা একটু ঝটপট করে ফেলো, ঝটপট একটু করো, আমি একটু দেখি কে পারছো আগে। আচ্ছা, একটু দেখো এই জায়গায় রুদ্র, তারপর হচ্ছে ওয়াজিফা নিসাত, তোমরা একটু দেখো এর মধ্যে কে ঝটপট পারছো। সন্ধ্যায় ফিরছে পাখি নীরে দল, এটাকে তোমরা পদগুলো সুশৃঙ্খল এখন সার্থক বাক্যে রূপান্তর করো, একটি সার্থক বাক্যে রূপান্তর করো। একটু দেখি কে কে যুক্ত হয়েছো। যারা যুক্ত হয়েছে, পাখির দল সন্ধ্যায় নীরে ফিরেছে, প্রমি, দারুণ হয়েছে। পাখির দল সন্ধ্যায় নীরে ফিরেছে। আচ্ছা, এখানে দেখো পাখির দল, আচ্ছা পাখির দল সন্ধ্যায় নীরে ফিরেছে। আচ্ছা, এই জায়গায় দেখো পাখির দল সন্ধ্যায় নীরে ফিরছে, এই যে এইখানে তাহলে কি হলো, আসক্তি রক্ষিত হয়েছে, অর্থাৎ এই আসক্তি গুণটা, সেই গুণটা এখানে পরিপূর্ণতা পাচ্ছে। তাহলে এই মোটামুটি আমরা আলোচনা করলাম। একটা গেল তোমার হচ্ছে, প্রথমে আলোচনা করলাম হচ্ছে আকাঙ্ক্ষা, এরপরে গেল আসক্তি। এখন আমরা আসি যোগ্যতা। আচ্ছা, যোগ্যতা বাক্যের অন্যতম একটি গুণ।
আচ্ছা, যোগ্যতা হচ্ছে তোমার মূলত যেটা, যে বাক্যের যে পদগুলো থাকবে সেই পদগুলোর মধ্যে ভাবগত ও অর্থগত মিল থাকতে হবে। এই ভাবগত ও অর্থগত মিল থাকলেই সেটা হয়ে যাবে তোমার যোগ্যতা। আমরা যেটা লিখব সেটা লিখো, বাক্যস্থিত পদগুলোর অর্থগত ও ভাবগত মিল বা সামঞ্জস্যকে বাক্যস্থিত পদগুলোর অর্থগত বা ভাবগত মিল বা সামঞ্জস্যকেই যোগ্যতা। বাক্যস্থিত পদগুলোর অর্থগত ও ভাবগত মিল বা সামঞ্জস্যকে যোগ্যতা বলে। ঠিক আছে, এই হচ্ছে অর্থাৎ অর্থগত এবং ভাবগত মিল থাকবে, তাহলে বাক্যের যে যোগ্যতা গুণ সেই গুণটি রক্ষিত হবে। এখন দেখো, উদাহরণ হিসাবে আমরা যদি বলি, যেমন হচ্ছে যদি আমরা লিখি, দেখো, তামিম আগুনে সাঁতার কাটছে। আচ্ছা, এখানে দেখো এই যে যোগ্যতা কিন্তু এই বাক্যে রক্ষিত হয়নি, কারণ এখানে অর্থগত ও ভাবগত মিল নেই। যদি তামিম কি আগুনে সাঁতার কাটা সম্ভব, অর্থাৎ এই যে মিল নেই, এই কারণেই এটার মধ্যে যোগ্যতা রক্ষিত হয়নি। এই গুণটি তোমার এই জায়গায় এই বাক্যটির মধ্যে নেই। কিন্তু আমি যদি আবার লিখি, তামিম পানিতে সাঁতার কাটছে, পানিতে সাঁতার কাটছে, তাহলে বাক্যটিতে সামঞ্জস্যতা আসবে। এই পদগুলো যে ব্যবহার করেছি সেই পদগুলোর মধ্যে সামঞ্জস্যতা আসবে এবং অর্থগত ও ভাবগত যে মিল থাকা দরকার সেটা রক্ষিত হবে। তাহলে এটা হয়ে যাবে একটি যোগ্যতা সম্পন্ন বাক্য। ঠিক আছে, এই ভাবগত ও অর্থগত যোগ্যতা যদি না থাকে, অর্থাৎ মিল যদি না থাকে, তাহলে কিন্তু বাক্য আর সার্থক হচ্ছে না। দেখো, প্রত্যেকটা গুণই কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। যদি শুধুমাত্র কতগুলো শব্দ বসালেই কিন্তু বাক্য হয় না, সার্থক বাক্য হয় না। কেননা আমরা জানি যে আকাঙ্ক্ষা থাকাই লাগবে, অর্থাৎ বাক্যটাকে একটার পর আরেকটা পদ শোনার যে আকাঙ্ক্ষা সেটা নিবৃত্তি করেই কিন্তু সেটাকে পরিপূর্ণ বাক্য বা সার্থক বাক্য হতে হবে। আবার ঠিক অন্যভাবে দেখো, তারপরে আমি আলোচনা করলাম আসক্তি নিয়ে। আসক্তি যদি না থাকে, অর্থাৎ সুশৃঙ্খল যদি পদবিন্যাস না হয়, তাহলে বাক্য কি হবে, সার্থক হবে না, বিশৃঙ্খলতা তৈরি হবে। এ কারণে বাক্যটি পরিপূর্ণভাবে আর মনের ভাব প্রকাশ করতে পারবে না। এরপরেই আসো যোগ্যতা, অর্থাৎ যোগ্যতা যদি অর্থগত ও ভাবগত মিল না থাকে, তাহলে কি বাক্যটি সার্থক বাক্য হবে, হবে না। এটাও একটি সার্থক বাক্যের অন্যতম একটি গুণ বা বৈশিষ্ট্য। যেমন আরেকটা উদাহরণ দিই, যদি আমি লিখি এভাবে, হাতি আকাশে ওড়ে, হাতি আকাশে উড়ে। হাতি কি আকাশে উড়ে? এটার মধ্যে কি কোনো সামঞ্জস্যতা রয়েছে? নেই, এজন্য এটা যোগ্যতা সম্পন্ন বাক্য নয়। যদি লিখি পাখি, পাখি আকাশে উড়ে, তাহলে কিন্তু এটা যোগ্যতা সম্পন্ন বাক্য হয়ে যাচ্ছে। তোমাদের যখন তোমরা শুদ্ধিকরণ পড়বে, শুদ্ধিকরণে কিন্তু এই শুদ্ধিকরণে আমরা কিন্তু এই ধরনের বাক্য পাই, যে বাক্যের যোগ্যতা নেই, হয়তো বা সেই বাক্য দেয়া থাকে, সেটাকে তোমাদের শুদ্ধ করে আবার লিখতে হয়। এই জন্য এই যে বাক্যের যে এই গুণগুলো, সেই গুণগুলো কিন্তু অবশ্যই তোমার
প্রত্যেকটা গুণই কিন্তু প্রয়োজন, এবং একটা ছাড়া আরেকটা গুণ না থাকলে কিন্তু বাক্য পরিপূর্ণ বাক্য হবে না। ঠিক আছে, এই মোটামুটি বাক্যের গুণগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমি বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করে তারপরে আমরা বাক্য রূপান্তরে চলে যাব। ঠিক আছে, এখন এই যে বাক্যতত্ত্বের গুণগুলো আজকে যেটা নিয়ে আলোচনা করলাম, সেটা বাক্যের গঠনের জন্য যেমন প্রয়োজন, ঠিক তেমনিভাবে তোমাদের যখন আমরা শুদ্ধিকরণের পড়ব তখন এই ধরনের বাক্য আমরা পাবো, এবং সেটাকে শুদ্ধ করে আমাদের সেই আনসারটুকু লিখতে হবে। আবার সেই একই কথা বলবো যে পড়াশোনা করো, এবং তোমাদের এই যে যেটুকু অল্প অল্প করে আমরা পড়াচ্ছি সেটুকু নিজেরা একটু প্রতিদিনের পড়াটুকু প্রতিদিন একটু দেখে একটু খাতাটুকু মিলিয়ে নিয়ে একটু এগিয়ে যাও, দেখবে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আশা রাখি। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।